একটা উদ্ভিদের কলাতন্ত্র যত রকম হতে পারে সেটা এই টেবিলের মধ্যে আমরা প্রেজেন্ট করেছি। এখন আমরা 1 বাই 1 এই টেবিল ধরে ধরে আস্তে আস্তে পড়ব। আমরা কলাতন্ত্র কাকে বলে সেটা জানি কিনা? জি স্যার, কলাতন্ত্র জানি না। ধরো ব্যাপারটা এরকম, ধরো এটা একটা কলা। কলা আসলে কি? অনেকগুলো কোষ যাদের উৎপত্তি, গঠন এবং কাজ একই রকম। মনে করো এটা একটা কলা, এখানে অনেকগুলো কোষ আছে যাদের গঠন এবং কাজ একই রকম। আবার মনে করো এটা আরেকটা কলা, এটা আরেকটা কলা। এইটার উৎপত্তি, গঠন এবং কাজ এখানে যতগুলো কোষ আছে, এইটা আরেকটা কলা। এই কলাটার ভেতরে যতগুলো কোষ আছে তাদের উৎপত্তি, গঠন এবং কাজ সেম। তাহলে এখন যদি এরকম হয় যে এই কলা আর এই কলা, এদের দুজনের মধ্যে আবার কাজের ক্ষেত্রে সাদৃশ্য থাকে, একসাথে যদি তারা কাজ করে, এই কলাটা একটা আলাদা কলা, এই কলার ভেতরে যত কোষ আছে তাদের গঠন এবং কাজ একই রকম। এটা একটা আলাদা কলা, এর মধ্যে যত কোষ আছে তাদের গঠন এবং কাজ একই রকম। এখানকার কোষগুলো সব একই রকম, এখানকার কোষগুলো একই রকম। এবার যদি এই কলা আর এই কলা দুজনে মিলে একসাথে কাজ করে, তাহলে আমরা তাকে বলবো কলা সিস্টেম। বিষয়টা এরকম খেয়াল করো, প্রাণীদের ক্ষেত্রে যেমন আছে। প্রাণীদের ক্ষেত্রে কিরকম আছে? যেমন মনে করো কিডনি, আমাদের যে কি বলবো রেচন তন্ত্র, সেটা নিয়ে আমি কথা বলি। এক্সক্রিউটরি সিস্টেম যেটা, তাই না? মানুষের যে এক্সক্রিউটরি সিস্টেম, সেটার আলোকে আমি বলি। ধরো এই হচ্ছে আমাদের দুইটা কিডনি, দুই কিডনি থেকে দুইটা নল বের হয়ে আসে, যাদের বলা হয়, এই দুইটা নলকে বলা হয় ইউরেটার। ইউরেটার। এরপর আমাদের আবার এখানে একটা থলি আছে, থলি আছে। এই থলিটাকে বলা হয় ইউরিনারি ব্লাডার। এই হচ্ছে কিডনি, এই হচ্ছে দুইটা ইউরেটার, আর এই হচ্ছে আমার ইউরিনারি ব্লাডার। তারপর একটা নল আছে যার মাধ্যমে আমাদের ইউরিনটা বাইরে বের হয়, এটাকে বলে ইউরেথ্রা। তাহলে কি দাঁড়ালো? কিডনি, ইউরেটার, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। এই সবটাকে আমরা একসাথে বলি এক্সক্রিউটরি সিস্টেম। কিন্তু এখানে কিডনি, কিডনির গঠন, এই কিডনিটা একটা আলাদা অর্গান। এখানে যত রকমের টিস্যু আছে তাদের গঠন মোরাললেস সেম। এটা যেটাকে আমরা ইউরেটার বলছি, এটা একটা আলাদা অর্গান, এটার গঠন আবার একরকম, এইটুকুর। আবার এটা ইউরিনারি ব্লাডার, এটা আরেকটা অর্গান, এটার গঠন সেম, এটার ভেতরে যত কোষ আছে তাদের গঠন মোরাললেস সেম। এটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী, এটা একটা আলাদা অর্গান। তাহলে এই একটা অর্গান, এই একটা অর্গান, এই একটা অর্গান, এই একটা অর্গান, এই 4-5টা অর্গান মিলে একসাথে আমাদের তৈরি হলো কি? এক্সক্রিউটরি সিস্টেম। সিস্টেম মানে তন্ত্র, যাকে আমরা রেচন তন্ত্র বলি। উদ্ভিদের ক্ষেত্রে তো আর আসলে এরকমের আলাদা আলাদা অর্গান নাই। উদ্ভিদের মনে করো এটা একটা টিস্যু, এটা আরেকটা টিস্যু, এটা মনে করো আরেকটা টিস্যু। এখন এই তিনটা টিস্যু যদি একসাথে কাজ করে, তাহলে এই তিনটা টিস্যুকে আমরা একসাথে বলবো টিস্যু সিস্টেম। আমি বুঝাতে পারছি না পারিনি? কলাতন্ত্র। তাই আমরা গত ক্লাসে বলেছিলাম উদ্ভিদের কলাতন্ত্র প্রধানত 3 প্রকার: ত্বকীয় কলাতন্ত্র, ভিত্তি কলাতন্ত্র আর পরিবহন কলাতন্ত্র। এখন আমরা প্রথমে আলোচনা করব আজকে, ওই টেবিলের পরে কোনো বর্ণনায় তো যাই নাই, তাই না? গেছি নাকি? টেবিলের পরে গত ক্লাসে কোনো বর্ণনা কি দিয়েছিলাম? না স্যার, ওই যে কিছু একটু টেবিলে বলছিলেন যে গিয়েছিস? বহিতক ও বহিতকের গায়ে বিদ্যমান, স্যার এইসব দুই একটু হ্যাঁ, কথা হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোনো হেডিং দিয়েছি কিনা যে উদ্ভিদের কলাতন্ত্রকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 ত্বকীয় কলাতন্ত্র। এই কথাটা কি লিখছি আমরা? জি স্যার। না, স্যার এগুলো জি স্যার, জি স্যার ভিত্তিক লিখছিলেন। পর্যন্ত লেখাইছিলেন স্যার। হ্যাঁ, লিখছি। লাস্ট লাইনটা ছিল এপিডার্মাল। এই রকমের যে বট, স্যার রাবার, আর্কিড, কবরী এইসব বহিতক একাধিক স্তর দিয়ে তৈরি ও, বহিতক। তাহলে তো আরেকটু আগাইছি, বুঝতে পারছি। এপিডার্মাল টিস্যু সিস্টেম, বুঝতে পারছি, আমি আগাইছি কতটুকু বুঝছি। আমাদের প্রথম হেডিং হচ্ছে ত্বকীয় কলাতন্ত্র।
এখন এই ত্বকীয় কলাতন্ত্রকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার আগে আমি একটু বলি ত্বকীয় কলাতন্ত্রটা আসলে কি। ধরো একটা উদ্ভিদের মূল বা কাণ্ড, এটাই তো উদ্ভিদের প্রধান অংশ, আর আছে পাতা। একটা উদ্ভিদের মূল বা কাণ্ড যদি তুমি কাটো আড়াআড়ি ভাবে, তাহলে সবার বাইরে তুমি পাবে বহিঃত্বক। এই হচ্ছে বহিঃত্বক। অনেক সময় দেখা যায় বহিঃত্বক থেকে কিছু উপবৃদ্ধি তৈরি হয়, যেমন এরকম সরু সরু রোম তৈরি হয়, যেটাকে বলে রোম বা হেয়ার। অনেক সময় দেখা যায় বহিঃত্বক থেকে এরকমের কাঁটা বের হয়, সূচালো কাঁটা, তাই না? লেবু, গোলাপ, এরকম অনেক উদ্ভিদে থাকে কাঁটা। রোম আবার অনেক উদ্ভিদে আছে, লাউ, কুমড়া, এসব অনেক উদ্ভিদে রোম থাকে। অনেক উদ্ভিদে কচি অবস্থায় রোম থাকে, পরে খসে পড়ে যায়। আবার কিছু উদ্ভিদে আছে এরকম বহিঃত্বক থেকে বের হয় এরকমের লম্বা পেঁচানো একটা জিনিস, যেটা দিয়ে তারা কোন একটা কিছুকে অবলম্বন করে পেঁচিয়ে আস্তে আস্তে উপরে ওঠে। লাউ গাছে দেখবা, কুমড়া গাছে দেখবা, এরকম পেঁচানো পেঁচানো থাকে স্প্রিং এর মতো। হ্যাঁ, কোন একটা ডালপালা পেলে ওটা ধরে পেঁচিয়ে পেঁচিয়ে তার উপরে ওঠে। আছে না মুসা, বলো? জি স্যার, আছে। এগুলোকে বলে আকর্ষী। আকর্ষী ইংরেজিতে বলে টেন্ড্রিল। কিছু উদ্ভিদ আছে যাদের গায়ে আবার এরকমের ছোট্ট ছোট্ট রোম থাকে, রোমের মাথায় আবার এরকম ব্লাডারের মতো, সেটার মধ্যে থাকে পানি, তরল পদার্থ। এটাকে বলে পিরকা। এই রকমের রোমকে বলে পিরকা। পিরকা। এগুলো সব হচ্ছে উপবৃদ্ধি। এই যে রোম, এই যে কাঁটা, এই যে আকর্ষী, এই যে পিরকা, এগুলো সব হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি। ত্বক থেকে যদি কোনো কিছু তৈরি হয়ে বাইরের দিকে বেড়ে যায়, তখন তাকে ত্বকীয় উপবৃদ্ধি বলে। আবার অনেক সময় ত্বকের গায়ে কিছু ছিদ্র দেখা যায়, যে সকল ছিদ্রের মাধ্যমে বায়ু আদান প্রদান ঘটে। আবার এমন ছিদ্র আছে যার মধ্যে দিয়ে পানি আদান প্রদান, পানি বের হয়ে যায়। উদ্ভিদের দেহের ভিতরে যে পানি আছে সেটা বাইরে বের হয়ে যাবে, সরাসরি তরল পদার্থ পানিটা বের হবে। এরকমও কিছু ছিদ্র আছে, এই বহিঃত্বকে পাওয়া যায়। যেমন একটা ছিদ্র আছে যাকে বলে পত্ররন্ধ্র। এটার মাধ্যমে বায়ু আদান প্রদান ঘটে। সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড লাগবে, সেটা এখান দিয়ে ঢুকবে। তারপর আবার সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হবে, যেটা বাতাসে বের হয়ে আসলে আমরা আবার গ্রহণ করি, সেটা এখান থেকে বের হবে। আবার উদ্ভিদের দেহে অতিরিক্ত পানি যেটা থাকে সেটা বাষ্প আকারে বের হবে। এইসব বাষ্প আদান প্রদানের জন্য এরকম ছিদ্র আছে, এটাকে বলে পত্ররন্ধ্র। আবার কিছু ছিদ্র আছে যেটা দিয়ে সরাসরি পানি বের হয়ে আসে, কিছু উদ্ভিদে আছে, সবার থাকে না। এটাকে বলে জলরন্ধ্র। কিছু উদ্ভিদে আবার আরেকটা ছিদ্র আছে যেটাকে বলে লেন্টিসেল। লেন্টিসেল। এই যে জিনিসগুলো, এই যে ত্বকে বিভিন্ন রকমের উপবৃদ্ধি থাকে, আর ত্বকে এই যে বিভিন্ন রকমের রন্ধ্র থাকে, আর বহিঃত্বক, শুধু বহিঃত্বক যেখানে উপবৃদ্ধিও নাই রন্ধ্রও নাই, এই জিনিসগুলোই হচ্ছে ত্বকীয় কলাতন্ত্র। ত্বকীয় কলাতন্ত্রকে তাই আমরা তিন ভাগে ভাগ করব। এক হচ্ছে বহিঃত্বক, দুই হচ্ছে ত্বক থেকে যদি কোনো উপবৃদ্ধি বের হয় সেটা, তিন হচ্ছে ত্বকে যদি কোনো ছিদ্র বা রন্ধ্র থাকে বহিঃত্বকে, তাহলে সেটা। তাই আমরা ত্বকীয় কলাতন্ত্রের সংজ্ঞা বলেছি বহিঃত্বক এবং তৎসংলগ্ন অঞ্চলকে বলা হয় ত্বকীয় কলাতন্ত্র। তৎসংলগ্ন অঞ্চল মানে এখানে কি কি থাকবে, এখানে বিভিন্ন রকমের উপবৃদ্ধি সেটা, আর যদি কোনো ছিদ্র বা রন্ধ্র থাকে তাহলে সেটা। তাহলে সবার প্রথম আমরা পড়বো কোনটা? ত্বকীয় কলাতন্ত্রের সংজ্ঞা তো দিয়েছি, সবার প্রথমে আমরা পড়বো বহিঃত্বক, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছি। বুঝতে চেষ্টা করো, ত্বকীয় কলাতন্ত্র যার মধ্যে আসবে বহিঃত্বক, বহিঃত্বক থেকে যদি কোনো উপবৃদ্ধি বের হয়, কোনো রোম বা কাঁটা বা আকর্ষী বা পিরকা, তাহলে সেটা, অথবা বহিঃত্বকে যদি কোনো ছিদ্র বা রন্ধ্র থাকে তাহলে সেটা। এই তিনটা জিনিস আলোচনা করলে ওটাই হবে ত্বকীয় কলাতন্ত্র। আর জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে যখন আলোচনা করা হবে, জাইলেম এবং ফ্লোয়েম, তখন সেটা হবে পরিবহন কলাতন্ত্র। এই হচ্ছে জাইলেম ফ্লোয়েম। এটা নিয়ে যখন আমরা কথা বলবো সেটা হবে পরিবহন কলাতন্ত্র।
এই ত্বকীয় কলাতন্ত্র আর পরিবহন কলাতন্ত্র বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সেটা হবে ভিত্তি কলাতন্ত্র। বাকি যা কিছু কি কি, অধঃত্বক আছে, কর্টেক্স আছে, অন্তত্বক আছে, পরিচক্র আছে, মজ্জা আছে, মজ্জারশ্মি আছে, অর্থাৎ গ্রাউন্ড মেরিস্টেম যেটা ভিত্তি ভাজক কলা, গ্রাউন্ড মেরিস্টেম আমরা বলেছিলাম প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম দিয়ে যা কিছু তৈরি হয় সেটাই হচ্ছে আসলে ত্বকীয় কলাতন্ত্র। প্রোটোডার্ম দিয়ে বহিত্বক তৈরি হয়, প্রোটোডার্ম দিয়ে বহিত্বকের তৈরি হলে তারপর সেখান থেকে আবার এই উপবৃদ্ধিগুলো তৈরি হয়, আবার সেই বহিত্বকের মধ্যে এই ছিদ্রগুলো তৈরি হয়। দ্যাট মিনস প্রোটোডার্মের ভবিষ্যৎই হচ্ছে ত্বকীয় কলাতন্ত্র, আর প্রোক্যাম্বিয়ামের ফিউচার বা ভবিষ্যৎ হচ্ছে পরিবহন কলাতন্ত্র। আর গ্রাউন্ড মেরিস্টেম যেটা আমরা ভাজক কলা পড়ার সময় 3টা ভাগ করছিলাম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম, মনে আছে তো? আর সেই গ্রাউন্ড মেরিস্টেম যেটা তার ভবিষ্যৎ হচ্ছে ভিত্তি কলাতন্ত্র। তাহলে আমরা প্রথম এখন পড়ছি ত্বকীয় কলাতন্ত্র, যার সংজ্ঞায় বলেছি বহিত্বক ও তৎসংলগ্ন অঞ্চল বা ওই তার সাথে সংলগ্ন অঞ্চল নিয়ে তৈরি হয় ত্বকীয় কলাতন্ত্র। যার প্রথমটা হচ্ছে বহিত্বক। ত্বকীয় কলাতন্ত্রকে 3 ভাগে ভাগ করব, বহিত্বক, ত্বকীয় উপবৃদ্ধি আর ত্বকীয় রন্ধ্র। এখন বহিত্বকের মধ্যে আমরা বলেছি বহিত্বক আসলে কি। বহিত্বক থাকবে তো উদ্ভিদের সমস্ত জায়গায়, সেটা হোক মূল অথবা কাণ্ড অথবা পাতা অথবা ফুল বা ফল বা বীজ, সবকিছুর বাইরেই বহিত্বক থাকে। এর মধ্যে একটা কথা আছে, মূলের যে বহিত্বক, তুমি যদি একটা উদ্ভিদের মূল কাটো, শিকড় বা মূল, তাহলে দেখবা তার যে বহিত্বক, সব ক্ষেত্রে বহিত্বক সাধারণত যেরকম হয় এক স্তর প্যারেনকাইমা কোষ দিয়ে বহিত্বক তৈরি হয় এরকম। খুব যদি সঠিকভাবে আঁকি তাহলে আঁকতে হয় এরকম, দেখো। এখন আমাদের তো অত সময় নেই, আমরা সেটা পরে করব, প্র্যাকটিক্যালে করবো এরকম। বহিত্বক মূলত আঁকতে হয় এরকম, সেটা আমরা পরে কিন্তু প্র্যাকটিক্যালে আমরা করব বা কিছু ছবি আমরা পরে আঁকবো। বহিত্বক যখন সত্যিকার ভাবে আঁকতে হয় তখন এরকম আঁকতে হয়। এই প্রথমে এরকম একটা সার্কেল দিলাম, এটাই হচ্ছে বহিত্বক। এই এক স্তর পিপা সদৃশ, পিপার মতো দেখতে, মাঝখানটা মোটা, দুই দিকটা সরু, এক স্তর পিপা সদৃশ প্যারেনকাইমা কোষ দিয়ে কিন্তু এই বহিত্বক তৈরি হয়। এখন যদি মূল হয় তাহলে বহিত্বকের বাইরে কোনো কিউটিকলের আবরণ থাকবে না, কিন্তু মূল ছাড়া অন্য যে কোনো স্থান, কাণ্ড বলো, পাতা বলো, ফুল, ফল বা বীজ, ওদের বহিত্বকের বাইরে আবার কিউটিকল নামক একটা স্বচ্ছ স্তর থাকে। এটা প্রধানত কিউটিন নামক একটা প্রোটিন আছে আর মোম একটা লিপিড জাতীয় পদার্থ আছে, এই দুইটার কম্বিনেশনে তৈরি হয়, যেটাকে বলে কিউটিন এবং কিউটিকল। এই কিউটিকল ভেদ করে পানি আসা যাওয়া করতে পারে না। মূলের চারপাশে কিন্তু কোনো কিউটিকল থাকে না। মূলের চারপাশে যদি কিউটিকল থাকতো তাহলে তো মাটি থেকে পানি মূলের মধ্যে ঢুকতে পারতো না। কিন্তু এই সমস্ত যে জায়গাগুলো, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, ওদের যে বহিত্বক তার বাইরে কিন্তু কিউটিকল থাকা খুব দরকার। কেন? কারণ এই সমস্ত স্থান, কাণ্ড বলো, পাতা, ফুল, ফল বা বীজ, এর ভেতরে যে তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থ যদি বাইরে বের হয়ে যায় তাহলে তো কাণ্ড শুকায় যাবে, পাতা শুকায় যাবে, ফুল শুকায় যাবে। যে কারণে এই সমস্ত স্থানের ভেতর থেকে পানি যেন বাইরে বের হয়ে যেতে না পারে, সেই জন্য এই সমস্ত স্থানে বহিত্বকের বাইরেও আবার একটা অতিরিক্ত আবরণ থাকে, যাকে বলে কিউটিকল। এটা পানি অভেদ্য। এই জন্য এই কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এদের বহিত্বককে বলে এপিডার্মিস। আর মূল যেটা, মূল, যার বহিত্বকের বাইরে কিউটিকল থাকে না, তার বহিত্বককে বলা হয় এপিব্লেমা। এই কথাগুলো আমরা বলবো। আমি জানি না গত ক্লাসে আমি বহিত্বক সম্পর্কে কি লিখেছি, কেউ একজন আমাকে পড়ে শোনাও যে বহিত্বক সম্পর্কে আমি আসলে কি লিখেছি। স্যার, প্রথমে সংজ্ঞা দিয়েছিলেন যে বহিত্বক এবং বহিত্বকের গায়ে বিদ্যমান বিভিন্ন প্রকার উপবৃদ্ধি ও রন্ধ্র নিয়ে ত্বকীয় কলাতন্ত্র তৈরি হয়। ত্বকীয় কলাতন্ত্র প্রধানত 3 প্রকার: উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা আর ফল, বীজ। ত্বকীয় কলাতন্ত্র প্রধানত 3 প্রকার, তার আন্ডারে বহিত্বক কথাটা লিখি নেই, তার আন্ডারে একটা নাম্বার দিয়ে বহিত্বক কথাটা লিখে তারপরে তো হ্যাঁ অন্য স্যার, কিছু লিখি। ক নাম্বারে বহিত্বক লিখিয়ে তারপর হ্যাঁ, লিখিয়েছে। তারপর লিখছে। বহিত্বক লিখে কি লিখছে সেটা বলো। স্যার, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ
বীজ ইত্যাদি সকল অংশের বাইরে এবং স্তর প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি যে আবরণ থাকে তাকে বহিত্বক বলে। তবে বট, রাবার, আর্কিড, করবি অর্কিড। অর্কিড, করবি ইত্যাদি কিছু উদ্ভিদে একাধিক কোষস্তর দিয়ে তৈরি বহিত্বক পাওয়া যায়। স্যার এই 2 লাইনে লেখানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে অর্কিড কি তোমাদের অপরিচিত? অর্কিড সম্পর্কে ধারণা আছে? অর্কিড উদ্ভিদ দেখছো? অর্কিডের না, স্যার। ফুল, অর্কিড দেখো না, না? লাইনে থাকো, লাইনে থাকো। ঠিক আছে, আমি পড়া ধরতে পারছি, সমস্যা হবে না, আমি আসছি তোমাদের কাছে। কি কি গাছ দেখো না? বট গাছ দেখো নাই? বট গাছ তো দেখছি স্যার। রাবার রাবার স্যার দেখছি টিভিতে। দেখো না, খালি অর্কিড। জি স্যার, অর্কিড দেখি। ঠিক আছে, দেখাচ্ছি। দেখছো, তবে এটাকে অর্কিড বলে এটা হয়তো জানো না, দেখলেই বুঝতে পারবা। ও আর সি এইচ আই ডি, আর কিছু লাগবে না, অর্কিড লিখে সার্চ দিলে চলে আসবে। অর্কিড প্ল্যান্ট লিখলে আর একটু ভালো আসতো। এগুলো হচ্ছে অর্কিডের ফুল। দেখো না, এই ছোট ছোট টবের মধ্যে ঝুলায় রাখে, খালি পানি স্প্রে করলেই হয়। অর্কিড হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যাদের মাটিতে বসবাস করা লাগে না, কারণ ওদের এক ধরনের মূল আছে, বায়বীয় মূল। ওই মূলটা পানির ভিতরে যদি বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, সেখান থেকেই পানি শোষণ করে নিতে পারে। ছোট ছোট টবে নারকেলের ছোবড়া দিয়ে তারপরে এই অর্কিড প্ল্যান্ট গুলো বিক্রি হয় বিভিন্ন ইয়েতে। এই যে এগুলো দেখো নাই বোধহয়, নাকি? ছোট ছোট টবে অনেক সময় ব্যালকনিতে ঝুলে রাখে, সুন্দর লাগে দেখতে। জি স্যার, অর্কিড, এটা এই তো যে দেখছি। দেখছো, এগুলোই অর্কিড। ছোট ছোট টবের মধ্যে ঝুলে রাখে, তারপরে পানি স্প্রে করে মাঝে মধ্যে, আর ফুল দেয়। ফুল কিন্তু খুব সুন্দর। অর্কিডের ফুল যেমন সুন্দর তেমন দীর্ঘস্থায়ী, সহজে নষ্ট হয় না। কি মনে হয়, অর্কিড দেখছি বলে মনে পড়ে? অর্কিড প্ল্যান্ট আরেকটু দেখাই, ইন টব, এবার আরো স্পেসিফাই আসবে। এগুলো বাজারে প্রচুর কিনতে পাওয়া যায়, এই যে এরকম ছোট ছোট টবের মধ্যে। এবার আসো, আমরা দেখছি কিনা। তবে অর্কিড প্ল্যান্টের একটু দাম বেশি, হ্যাঁ, মোটামুটি একটু দাম বেশি। এগুলো মাটি লাগে না, এগুলো আবাদ করতে কোনো মাটি লাগে না। তুমি তোমার কি বলবো, টবের মধ্যে ঝুলা রাখবা, ছোট ছোট পটে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। ওই পটের ভিতরে একটু নারকেলের ছোবড়া দেওয়া থাকে, ওটার মধ্যে পানি স্প্রে করে দিলেই পানিটা তো ওই নারকেলের ছোবড়ার মধ্যে চুপসানো থাকে, পরে ওখান থেকে নিয়ে ময়েশ্চার নিয়ে ও সুন্দর বেঁচে থাকতে পারে। ওদের এক ধরনের মূল আছে, বায়বীয় মূল, এরিয়াল রুট বলে। সেটা যদি দেখতে চাও, আরো আরেকটা কথা লিখে সার্চ দিলে চলে আসবে। এই যে লাইনে থাকো, এ ই আর আই এ এল, এরিয়াল রুট অফ অর্কিড। এই যে এরিয়াল রুট অফ অর্কিড। এবার দেখো, এই যে অনেক সময় আমাদের দেশে, আমাদের এখানে কিছু গাছেও এরকম অর্কিড ঝুলতে দেখা যায়। গাছ থেকে অর্কিড, বড় বড় পুরাতন গাছেও এরকম অর্কিড দেখা যায়। এই যে এই ধরনের এক ধরনের মূল বাতাসে থাকে, বাতাস থেকে ওরা পানি শুষে নেয় এবং বেঁচে থাকতে পারে। তৌহিদ, কি মনে হয়, দেখছো কখন অর্কিড? মনে পড়ে? বলতে পারো? না স্যার। দেখছো, দেখছো। বড় বড় রেন্টি গাছ, তারপরে রেন্টি গাছই বেশি বেশি হয়। বড় বড় রেন্টি গাছের দেখবা ছালের উপরে এক ধরনের এরকমের গাছ জন্মায়, বুঝতে পারছো? ওরাও এক ধরনের অর্কিড, বুনো অর্কিড, নানা রকমের অর্কিড আছে। আচ্ছা, যাই হোক, তো এই যে অর্কিডের, হ্যাঁ, অর্কিডের তোমার বহিত্বক হচ্ছে তোমার একাধিক কোষস্তর বিশিষ্ট। তাহলে আমরা বলি, বহিত্বক নিয়ে আমি যেটা লিখছি সেটা হচ্ছে এরকম: উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদি সকল অংশের বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি যে আবরণ থাকে তাকে বহিত্বক বলে। তবে বট, রাবার, অর্কিড ইত্যাদি কিছু উদ্ভিদে একাধিক কোষ স্তর বিশিষ্ট বহিত্বক দেখা যায়। ঠিক বলেছি? এই 2টা লাইন লিখছো, ঠিক বলেছি কি? কথা ঠিক আছে না ঠিক নাই? লাইন 2টা কি ঠিক আছে না ঠিক নাই? আরে, ঠিক আছে। এবার সাথী লেখো, বহিত্বক
সাধারণত পিপা সদৃশ প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। পিপা সদৃশ, এই যে কোষগুলো কেমন ড্রামের মতো, মাঝখানটা মোটা আর দুই দিকটা সরু, এটাকে ড্রাম শেপ বলে, ড্রাম শেপ। ওক গাছের ড্রাম আছে না, যার ভিতরে ওয়াইন রাখে, ওরকম দেখতে অনেকটা। কি বললাম লাইনটা তাহলে? বহিত্বক সাধারণত পিপা সদৃশ প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। লিখছো নাকি লেখো নাই? লিখছি স্যার। লিখছো, সাথে লেখো মূলের বহিত্বককে এপিব্লেমা, মূলের বহিত্বককে এপিব্লেমা বলে, যার বাইরে কিউটিকল, কিউটিকল শব্দটা এরকম CUTICLE, কিউটিকল এর কোনো আবরণ থাকে না। মূলের বহিত্বককে এপিব্লেমা বলে, যার বাইরে কিউটিকল এর কোনো আবরণ থাকে না। মূলের বহিত্বককে এপিব্লেমা বলে, যার বাইরে কিউটিকল এর কোনো আবরণ থাকে না। লিখছো কিনা দেখো। মূলের বহিত্বককে এপিব্লেমা বলে, যার বাইরে কিউটিকল এর কোনো আবরণ থাকে না। লিখছো কিনা দেখো। জি স্যার। মূলের বহিত্বককে এপিব্লেমা বলে, যার বাইরে কিউটিকল এর কোনো আবরণ থাকে না। দাঁড়ি সাথে লেখো মূল ব্যতীত উদ্ভিদের অবশিষ্ট সকল অংশের বহিত্বককে এপিডার্মিস বলে। মূল ব্যতীত উদ্ভিদের অবশিষ্ট সকল অংশের বহিত্বককে এপিডার্মিস বলে, যার বাইরে মূল ব্যতীত উদ্ভিদের অবশিষ্ট সকল অংশের বহিত্বককে এপিডার্মিস বলে, যার বাইরে কিউটিকল এর স্বচ্ছ স্তর থাকে বা আবরণ থাকে। মূল ব্যতীত উদ্ভিদের অবশিষ্ট সকল অংশের বহিত্বককে এপিডার্মিস বলে, যার বাইরে কিউটিকল এর স্বচ্ছ স্তর থাকে। লিখছো কিনা দেখো। ইয়েস স্যার। দাঁড়ি সাথে লেখো কিউটিকল ভেদ করে পানি আসা যাওয়া করতে পারে না। কিউটিকল ভেদ করে পানি আসা যাওয়া করতে পারে না। কিউটিকল ভেদ করে পানি আসা যাওয়া করতে পারে না। মূল ব্যতীত উদ্ভিদের অবশিষ্ট সকল অংশের বাইরে কিউটিকল এর স্বচ্ছ স্তর থাকে। দাঁড়ি কিউটিকল ভেদ করে পানি আসা যাওয়া করতে পারে না। লিখছ? জি স্যার। ঠিক আছে। সিফাত, ইয়েগুলো রেকর্ড গুলো দেখছো? শিফন সিফাত, হ্যাঁ স্যার, রেকর্ড দেখছো? একটা ক্লাসই বাকি ছিল। হ্যাঁ স্যার, দেখছি স্যার। ঠিক আছে, যেগুলো লাগবে আর নামায় রাখো। ঠিক আছে, এবার লেখো, এতক্ষণ তো বিভিন্ন কথা বললাম। মূল ব্যতীত অবশিষ্ট অংশের বহিত্বককে, কিউটিকল কি নিয়ে তৈরি? হ্যাঁ ওইটা লেখো, তাহলে সাথে লেখো। লেখো কিউটিন নামক প্রোটিন। কিউটিন কিন্তু প্রোটিন, কাইটিন হচ্ছে শর্করা আর কিউটিন হচ্ছে প্রোটিন। কিউটিন নামক প্রোটিন কিউটিন নামক প্রোটিন এবং মোম জাতীয় লিপিড
এর সংমিশ্রণে কিউটিকল তৈরি হয়। কিউটিন নামক প্রোটিন এবং মোম জাতীয় লিপিড এর সংমিশ্রণে কিউটিকল তৈরি হয়। লিখছো কিনা দেখো। বলো না লিখছো কিনা। জি স্যার। দাঁড়ি সাথে লেখো গম। এখন যে উদাহরণগুলো বলবো এগুলো এমসিকিউতে দিতে পারে। ভুট্টা, আখ, বাঁশ, ঘাস ইত্যাদি উদ্ভিদের পাতার বহিত্বকে সিলিকন ডাইঅক্সাইড SiO2 সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ এক প্রকার কোষ থাকে। গম, ভুট্টা, আখ, বাঁশ, ঘাস ইত্যাদি উদ্ভিদের পাতার বহিত্বকে সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ এক প্রকার কোষ থাকে, যাদেরকে সিলিকা কোষ বলে এবং এই কোষের কারণেই এ সকল উদ্ভিদের পাতা খসখসে ধরনের হয়। দাঁড়িয়ে এবং এই কোষের কারণেই এ সকল উদ্ভিদের পাতা খসখসে ধরনের হয়। দাঁড়ি এই কোষের কারণেই এ সকল উদ্ভিদের পাতা খসখসে হয়। লিখছো কিনা দেখো। বলো না লিখছো কিনা। জি স্যার। ঠিক আছে, দাঁড়ির সাথেই লেখো। এছাড়াও উল্লেখিত উদ্ভিদ সমূহের বহিত্বকে বৃহৎ গহ্বরযুক্ত এক প্রকার কোষ দেখা যায়। মানে এমন কোষ যাদের ভেতরে পুরোটা জুড়েই প্রায় কোষ গহ্বর। এছাড়াও উল্লেখিত উদ্ভিদ সমূহের বহিত্বকে বৃহৎ গহ্বরযুক্ত এক প্রকার কোষ দেখা যায়, যাদেরকে বুলিফর্ম কোষ বলে। এছাড়াও উল্লেখিত উদ্ভিদ সমূহের বহিত্বকে বৃহৎ গহ্বরযুক্ত এক প্রকার কোষ দেখা যায়, যাদেরকে বুলিফর্ম কোষ বলে। এটা কিন্তু অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে, বুলিফর্ম কোষ কাকে বলে। আবার ওইটা আসে যে সিলিকা কোষ কোন উদ্ভিদে পাওয়া যায়, সেটা আখ, গম, ভুট্টা, দুর্বা ঘাস, এগুলো মনে রাখলেই চলবে। বলো না লিখছো কিনা। জি স্যার। এবার লেখো মূলা, সরিষা জাতীয় কিছু উদ্ভিদের বহিত্বকে মূলা, সরিষা ইত্যাদি কিছু উদ্ভিদের বহিত্বকে মাইরোসিন নামক
এনজাইম উৎপাদনকারী কোষ থাকে। মূলা, সরিষা ইত্যাদি কিছু উদ্ভিদের বহিঃত্বকে মাইরোসিন নামক এনজাইম উৎপাদনকারী কোষ থাকে বলেই এ সকল উদ্ভিদ ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয়। মূলা, সরিষা ইত্যাদি কিছু উদ্ভিদের বহিঃত্বকে মাইরোসিন নামক এনজাইম উৎপাদনকারী কোষ থাকে বলেই এ সকল উদ্ভিদ ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয়। বলো লিখছো কিনা? জি স্যার। সাথে লেখো বট, রাবার, অশ্বত্থ। অশ্বত্থ গাছ চেনো না? চেনো না? না স্যার, দেখিনি। চেনো না? যেটা চেনো না সেটা দেখে নেই। কেউ চেনো? এখানে আছে অশ্বত্থ গাছ? সিফাত, অশ্বত্থ গাছ দেখছো বলে মনে পড়ে? না স্যার। তাহলে আমরা দেখে নেই একবার। মোবাইলের স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। ঠিক আছে, অশ্বত্থ লিখে সার্চ দেই, চলে আসবে। ওই যে দেখো, দেখলেই মনে পড়বে। এই যে দেখো, এই গাছ তো দেখেছো সবাই। এই যে এরকম পাতা, দেখো নাই? অনেক বড় বড় হয়, জি স্যার, পাকুর গাছ দেখছি বলে। হ্যাঁ, অনেক দেখছি সময় স্যার। পাকুর, অবশ্যই দেখছো, পাকুর গাছও বলে এটাকে। অনেক বড় বড় মন্দির টন্দির এইসব জায়গায় বা শ্মশান টশান এইসব জায়গায় প্রচুর থাকে জি অশ্বত্থ স্যার। গাছ। জি স্যার, পুরানো মানে স্যার বিল্ডিং এ হ্যাঁ দেখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, পুরানো ভবন টবনের ওখানে থাকে। অনেক বড় বড় হয়, অনেক বয়স পর্যন্ত বাঁচে এগুলো। এই যে এরকম, এরকম টাইপের, বুঝতে পারছো? এই যে দেখছো, এখন বলো যে দেখছি। হ্যাঁ বলো, বলবো না? দেখছি দেখছি বলো। স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখছি। তাহলে এই যে অশ্বত্থ গাছ, আর বললাম কি বট, আর কি বলেছি রাবার, এই সমস্ত উদ্ভিদের আবার আরেকটা বিশেষত্ব আছে। সেটা কি? এই সমস্ত উদ্ভিদের পাতায়, আগে বুঝাই তারপর লিখতেছি। পাতায় এক প্রকার কোষ থাকে, কোষগুলো অন্যান্য কোষের চেয়ে সাইজে বেশ বড়, এবং এই কোষগুলোকে বলে, আমি শব্দটা কি লিখছি বলো, লিথোসিস্ট কোষ। এবং এই কোষগুলোর একটা বিশেষত্ব হচ্ছে, এই কোষের ভেতরে এক প্রকারের ক্রিস্টাল পাওয়া যায়, আণুবীক্ষণিক ক্রিস্টাল, খুব ছোট ছোট ক্রিস্টাল, মানে স্ফটিক, সেটা তো জানো নিশ্চয়ই না? লবণের দানা, চিনির দানা, মিশ্রির দানা, এগুলো যেমন স্ফটিক হয়, ওরকম চকচকে মসৃণ, একটু উজ্জ্বল ধরনের এক ধরনের স্ফটিক পাওয়া যায়। এই স্ফটিকটাকে বলে সিস্টোলিথ, এবং এই স্ফটিকটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। তাহলে আমরা এখন এই লাইনটা কমপ্লিট করি, এটা অনেক সময় পরীক্ষা আসে। লেখো বট, রাবার, অশ্বত্থ ইত্যাদি কিছু উদ্ভিদের পাতায়, বট, রাবার, অশ্বত্থ ইত্যাদি কিছু উদ্ভিদের পাতায় লিথোসিস্ট নামক বৃহৎ কোষ দেখা যায়। দাঁড়ি, বট, রাবার, অশ্বত্থ ইত্যাদি কিছু উদ্ভিদের পাতায় লিথোসিস্ট নামক বৃহৎ কোষ দেখা যায়। লিখছো? বট, রাবার, অশ্বত্থ ইত্যাদি কিছু উদ্ভিদের পাতায় লিথোসিস্ট নামক বৃহৎ কোষ দেখা যায়। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো এই কোষের অভ্যন্তরে, এই কোষের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এক প্রকার স্ফটিক তৈরি হয়,
এই কোষের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এক প্রকার স্ফটিক তৈরি হয়, যাকে সিস্টোলিথ বলে। সিস্টোলিথ বলে, সিওয়াই হবে মনে হয়, সিওয়াইএস লেখো। এই কোষের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এক প্রকার স্ফটিক তৈরি হয়, যাকে সিস্টোলিথ বলে। বলো, লিখতে পারছো না পারো নাই? এই বলো না, লিখছো কিনা? জি স্যার। দাঁড়ি সাথে লেখো সাথে লেখো বহিঃত্বকের কোষে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না, তবে শাপলা, পদ্ম, শৈবাল ইত্যাদি জলজ উদ্ভিদ এর ব্যতিক্রম। বহিঃত্বকের কোষে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না, তবে শাপলা, পদ্ম, শৈবাল ইত্যাদি জলজ উদ্ভিদ এর ব্যতিক্রম। এগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে। কোন উদ্ভিদের বহিঃত্বকের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে? সেখানে শাপলা, পদ্ম বা শৈবাল থাকলে সেটা ওকে, অন্য কিছু থাকলে সেগুলো কাটা যাবে। এগুলো এমসিকিউতে দিতে পারে। স্যার লাইনটা আবার একটু বলুন। বহিঃত্বকের কোষে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না, তবে শাপলা, পদ্ম, শৈবাল ইত্যাদি এর ব্যতিক্রম। ইত্যাদি জলজ উদ্ভিদ এর ব্যতিক্রম। শৈবাল, পদ্ম, শাপলা ইত্যাদি জলজ উদ্ভিদ এর ব্যতিক্রম। স্যার লাউ গাছেও তো মনে হয় থাকে, সবুজ দেখায়। কোনটায়? লাউ গাছ। লাউ গাছ? না, হ্যাঁ ওর স্যার। একেবারে একেবারে উপরে যে আবরণ যেটা থাকে, বহিঃত্বক যেটা, তুমি সবুজ তো দেখায় বটেই, সবুজ তো অনেক উদ্ভিদই দেখায়। ওইটা কাণ্ডের জন্য না, ভিতরের হ্যাঁ অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বহিঃত্বক তো একদম পাতলা একটা জিনিস, ওইটার মধ্যে প্লাস্টিক থাকবে এমন বাধ্যতা নাই, বুঝছো না? গাছের বাকল, ওইটা বহিতক বলতে পারি না আমরা? না, বাকলটা তো বহিঃত্বক না, বাকলের একেবারে সবার যে আউটার লেয়ার, আচ্ছা, হ্যাঁ বুঝছি স্যার। বাকলটাকে তুমি বলবা, ওটার জন্য আর একটা নাম আছে, বাকল বা বার্ক যেটা, ওইটা সবটা তো বহিঃত্বক না, ওখানে অধঃত্বকও আছে। ছাল, এক, ওই যে না গাছের যে ওটা ছাল ওখানে বলে অধঃত্বক, ওইটা। ওটা অধঃত্বক, বহিঃত্বক সব নিয়ে তৈরি হয়। বহিঃত্বকটা একেবারে আউটার লেয়ার যেটা, কিন্তু অনেক মোটা করে যেটাকে আমরা বার্ক বা ছাল বলি, যেটা গাছের, ওখানে বহিঃত্বকও আছে, অন্তত্বকও আছে, সরি অধঃত্বকও আছে। বুঝতে পারি নাই নাকি? হ্যাঁ স্যার, বুঝছি। ঠিক আছে। আবার কোন কোন উদ্ভিদে দেখবা বহিঃত্বকের বাইরে আবার যে ছাল যেটাকে বলি, এটা ফেটে ফেটে আলাদা হয়ে যায়, ওটা আবার কি জানো? ওটা হচ্ছে বহিঃত্বকের আবার ওখানে একটা অংশ আছে, ওটাকে বলে কর্ক, কর্ক লেয়ার। সেটা আমি এখন বলতেছি, দেখো লেখো, অনেক উদ্ভিদের বহিঃত্বকে কর্ক কোষ থাকে। কর্ক, KORC, কর্ক। অনেক উদ্ভিদের বহিঃত্বকে কর্ক কোষ থাকে, যা মৃত এবং হালকা। কর্কোষগুলো কিন্তু একসময় ডেড হয়ে যায়, এবং ওই কারণে ওই সমস্ত উদ্ভিদের কাণ্ড পানিতে ভাসে, ওই কর্কোষ তাকে ভাসায় রাখে। অনেক উদ্ভিদের বহিঃত্বকে কর্কোষ পাওয়া যায়, যা মৃত এবং হালকা। নিচে আলাদা লাইন করে লেখো, উদ্ভিদকে
বাইরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে, আক্রমণ না লিখে সংক্রমণ লেখো, উদ্ভিদকে বাইরের আঘাত এবং জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা বহিত্বকের প্রধান কাজ। উদ্ভিদকে বাইরের আঘাত এবং জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা বহিত্বকের প্রধান কাজ। উদ্ভিদকে বাইরের আঘাত এবং জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা বহিত্বকের প্রধান কাজ। উদ্ভিদকে বাইরের আঘাত এবং জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা বহিত্বকের প্রধান কাজ। বলো লিখছো কিনা? জি স্যার। দাঁড়িয়ে সাথে স্যার লেখো। স্যার উদ্ভিদে যেসব রোগ জীবাণু বা ভাইরাস আক্রমণ করে সেগুলো কি প্রাণীকেও করতে পারে? ভাইরাসের ক্ষেত্রে সাধারণত করে না। ভাইরাসটা হচ্ছে মানে এমন যার হোস্ট নির্ধারিত। যে ভাইরাস উদ্ভিদকে করে আক্রমণ সে প্রাণীকে করে না, যে ভাইরাস প্রাণীকে আক্রমণ করে সে উদ্ভিদকে করে না। কিন্তু আদার্স যে আছে ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব যেগুলো জীবাণু, সেগুলো আছে এরকম উদ্ভিদ প্রাণী দুজনকে অ্যাটাক করতে পারে, এরকম পারে। যেমন ছত্রাক, অনেক ছত্রাকের কারণে মানুষের অনেক রোগ জীবাণু হয়, ত্বকে ইনফেকশন হয়, আবার ওই ছত্রাকের কারণে ফসলেরও ক্ষতি হয়, উদ্ভিদেরও ক্ষতি হয়। বুঝতে পারছো? ভাইরাস ওরা এবং উদ্ভিদের ভিতরে ঢুকে কিভাবে? আমরা তো নাইলে খাবার টাবার খাই, অনেক কিছু হয়, হ্যাঁ, কিন্তু ওরা তো না মানে উদ্ভিদের ভিতরে যায় কিভাবে? বাইরে হয়তো বাইরের লেয়ারে পানি আসতে টানি পারে নেয় দু না একটা। তখন। না আমি বলি, উদ্ভিদের যে বহিত্বক তার তো বিভিন্ন জায়গায় অনেক সময় আঘাতের কারণে ভাঙন বা ফাটল হয়, সেখান থেকে জীবাণু ঢোকে। বুঝো নাই? বহিত্বকটা তো উদ্ভিদের জন্য একটা সেলফ ডিফেন্স, সত্যি কথা, কোনো সন্দেহ নাই। কিন্তু সব জায়গায় কি বহিত্বক সবসময় থাকে? অনেক সময় কোনো কারণে হয়তো একটা পোকা এসে বসলো, অথবা একটা পাখির একটা আঁচড় লাগলো, অথবা মানুষের একটা আঁচড় লাগলো বা আঘাত লাগলো, তখন ওখানে বহিত্বকটা ফেটে যায়, ভেঙে যায়, ওখান থেকে ঢোকে জীবাণু, ঢুকে তো ওখান থেকে। বুঝো নাই? স্যার এই উদ্ভিদের এইটা প্রতিরোধ করে কিভাবে? আমাদের তো ইমিউন সিস্টেম আছে, ওদের ওদের কি আছে আর কি সেটা না ওদের উদ্ভিদের ক্ষেত্রে? প্রতিরোধ করবে কিভাবে? ওদের তো বহিত্বকটাই প্রোটেকশন। আমাদের তো যেমন অ্যান্টিবডি আছে, ওদের তো আর এইসব নাই। ওদের তো ওই বহিত্বক দিয়ে, চামড়া দিয়ে ঠেকায় রাখার চেষ্টা করে। জিনিসটা বুঝতে পারছো? স্যার ওইটা তো স্যার প্রতিরোধ, মানে প্রতিকার হ্যাঁ, ও করতে আচ্ছা, পারবে না যে প্রতিকার। মানে আক্রান্ত হয়ে গেছে এখন ও কি করবে হ্যাঁ, আর কি? আমাদের না যেমন ওই ইমিউন রকমের সিস্টেমটা অ্যান্টিবডি সিস্টেম ওদের নাই। জীবাণু মেরে তখন ফেলে। তোমাকে, না তখন তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে, সাপ্লিমেন্টারি দিতে হবে। আমাদের যেমন অ্যান্টিবডি আছে, জীবাণু ঢুকলে তারা ঘিরে ধরে মেরে ফেলবো, এরকমের ইমিউন সিস্টেম তো উদ্ভিদের নাই। তবে উদ্ভিদের জন্য আবার কি বলা যায়, যে সমস্ত জীবাণু প্রাণীর জন্য খুব বেশি সংক্রামক, যেমন যে সমস্ত জীবাণু প্রাণীর রোগ তৈরি করে, ব্যাকটেরিয়ার কারণে আমাদের ডায়রিয়া হয়, যক্ষা হয়, কলেরা হয়, টাইফয়েড হয়, এই সমস্ত বিভিন্ন রকমের সিস্টেম আছে আমাদের, মানে আমাদের সিস্টেমটাকে যখন ব্রেকডাউন করে। উদ্ভিদের তো ওরকম সিস্টেম নাই। আমাদের যেমন বিভিন্ন রকমের সিস্টেম আছে, কাজের সমন্বয় আছে আমাদের দেহের মধ্যে, সেই সমন্বয় যখন হ্যাম্পার হয় তখনই তো রোগ দেখা দেয়। কিন্তু উদ্ভিদের তো ওরকমের কি বলা যায়, কাজের জন্য কোনো কোঅর্ডিনেশন সিস্টেম নাই, যে কারণে তাদের রোগ বালাই হওয়ার চান্সটাও কম। আর আমাদের তো কাজ হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টিং, এই কানেকশনের মধ্যে যদি গন্ডগোল লাগে তাহলে তো রোগ দেখা দেবে। এই জন্য প্রাণীর তো রোগের সম্ভাবনা বেশি, উদ্ভিদের তো রোগের সম্ভাবনা কম। বুঝছো না বোঝো নাই? ওদের যে বডির যে ফিজিওলজিক্যাল সিস্টেম, সেটা তো আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমের মতো না, আমাদেরটা তো অনেক বেশি সফিস্টিকেটেড। এই জন্য যত বেশি সফিস্টিকেটেড, সেখানে যদি একটুখানি কোনো গন্ডগোল লাগে তাহলেই তো আমরা আক্রান্ত হয়ে যাব। কিন্তু উদ্ভিদের তো কি বলা যায়, লাইফ মেকানিজম বা ওটা অত সফিস্টিকেটেড না, যে কারণে ওখানে একটা জায়গায় যদি 10, 20টা 50টা কোষ ক্ষতিগ্রস্ত হয়, তাতে তো উদ্ভিদে, তোমার যদি এক জায়গায় পচন ধরে তাহলে কি হবে? তোমার তো কি বলবো, এটা নিয়েই তুমি কাতর, তোমার শরীরের অন্যান্য জায়গায় বিভিন্ন অসুবিধা দেখা দেবে। এক জায়গায় কেটে গেল তো দেখা গেল এর পার্শ্ব প্রতিক্রিয়া জ্বর হয়ে গেল, আরো অন্যান্য সমস্যা দেখা যাবে। উদ্ভিদের তো ওরকম না, কারণ ওদের টোটাল বডিটা তো ওরকমের কি বলা যায়, একসাথে একটা সিস্টেমেটিক্যালি কমিউনিকেটেড না। নাবিল, বোঝাতে পারছি না পারিনি? হ্যাঁ স্যার বুঝছি। ওদের সিস্টেমটা ওরকম ইয়ে না।
একটার সাথে আরেকটা অত কমিউনিকেটেড না। একটা গাছের পাতা তুমি ছিঁড়ে ফেলতেই পারো, একটা গাছের কাণ্ড তুমি কেটে ফেলতেই পারো, কিন্তু তোমার একটা হাত কেটে ফেললে তুমি বাঁচবা? বাঁচতেও কষ্ট হবে, বাঁচলেও তোমার দেখা যাবে নিয়ে ভুগতে হবে, অন্যান্য জায়গায় নানা রকমের পেইন হবে, এই হবে সেই হবে, কারণ তোমার এটা তো একদম টোটাল বডিটাই কোঅর্ডিনেটেড, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। উদ্ভিদের ওরকম না। আচ্ছা, আমরা কোথায় যাব, কি পড়ছিলাম? বহিঃত্বকের ওখানে ছিলাম না? আচ্ছা, ওখানে আরেকটা কথা লেখার ছিল, ওটা তো আমরা লিখছি যে বাহ্যিক আক্রমণ, কি লিখলাম? বাহ্যিক আঘাত এবং জীবাণুর সংক্রমণ থেকে উদ্ভিদ দেহ সুরক্ষিত রাখা বহিঃত্বকের কাজ। লাস্ট লাইনটা কি এটা ছিল? হ্যাঁ স্যার। ওর সাথে আরেকটু অ্যাড করো, তবে মূলের বহিঃত্বক পানি শোষণে সাহায্য করে এবং মূলের বহিঃত্বক পানি শোষণে সাহায্য করে এবং মূল ব্যতীত অন্যান্য অংশের বহিঃত্বক পানি সঞ্চয়ে সাহায্য করে, তাই না? অন্যান্য জায়গায় যেহেতু কিউটিকল থাকে, পানিটা যেন বাইরে বের হয়ে না যায়, পানিটাকে রিজার্ভ করার জন্য সাহায্য করে। আর মূলের ক্ষেত্রে তা না, মূলের ক্ষেত্রে পানিটা যেন ভেতরে ঢুকতে পারে বাইরে থেকে, সেই জন্য সাহায্য করে। মূলের বহিঃত্বক পানি শোষণে সাহায্য করে এবং মূল ব্যতীত অন্যান্য অংশের বহিঃত্বক পানি ধারণ বা সঞ্চয়ে সাহায্য করে। যেটা লেখা একটা লিখতে হবে, লিখতে পারছো না? পারো নাই? মূলের বহিঃত্বক পানি শোষণে সাহায্য করে এবং মূল ব্যতীত অন্যান্য অংশের বহিঃত্বক পানি সঞ্চয়ে সাহায্য করে। লিখছো কিনা বলো? জি স্যার। আমরা এতক্ষণ লিখলাম বহিঃত্বক, আমরা এই টেবিল অনুযায়ী যাচ্ছি। ত্বকীয় কলাতন্ত্র, তার আন্ডারে ক ছিল বহিঃত্বক, এবার আমরা লিখবো খ, ত্বকীয় উপবৃদ্ধি। ত্বকীয় উপবৃদ্ধি কথাটা লিখে ব্র্যাকেটে চাইলে তুমি লিখতে পারো এপিডার্মাল আউটগ্রোথ। এপিডার্মাল আউটগ্রোথ বলে, এপিডার্মিস মানে ত্বক, তো সেই জন্য এরকম আসছে না। এপিডার্মাল আউটগ্রোথ, GROWTH, এপিডার্মাল আউটগ্রোথ বা ত্বকীয় উপবৃদ্ধি। কথাটা লিখে হাইফেন দাও। লেখো উদ্ভিদের ত্বক থেকে বিভিন্ন প্রকার উপবৃদ্ধি সৃষ্টি হতে দেখা যায়, যেমন উদ্ভিদের ত্বক থেকে বিভিন্ন প্রকার উপবৃদ্ধি সৃষ্টি হতে দেখা যায়, যেমন। স্যার এইটা কি স্যার? এটা মানে আলাদা একটা নিউ পয়েন্ট নাকি? না, কেন? এই টেবিলের দিকে তাকাও, এই টেবিলটা আছে তোমার খাতায়? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো, ত্বকীয় কলাতন্ত্র তো আমরা আলোচনা করলাম। ত্বকীয় কলাতন্ত্রের মধ্যে আবার ক্যাটাগরি আছে, বহিঃত্বক একটা আইটেম, ত্বকীয় উপবৃদ্ধি একটা আইটেম, ত্বকীয় রন্ধ্র একটা আইটেম। আমরা তো মাত্র বহিঃত্বক শেষ করলাম, এখন ত্বকীয় উপবৃদ্ধি পড়বো, যেখানে রোম, পিরকা, কাঁটা, আকর্ষী ইত্যাদি আরো অনেক কিছু আছে, সেগুলো পড়বো। আমি বললাম না যে ত্বকীয় কলাতন্ত্র তিনটা ভাগে ভাগ হবে। এক হবে হ্যাঁ স্যার, বহিঃত্বক, হ্যাঁ যেটা স্যার, শুধু ঠিক আছে বহিঃত্বক স্যার, মানে যেটা। ওই টোকিও উপবৃত্তির ইংলিশ ওটা আর কি। ও, এপিডার্মাল আউটগ্রোথ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে আমি এটা মিস করে ইংরেজিতে গেছি। বলে এপিডার্মাল আউটগ্রোথ, ধরতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ত্বকীয় উপবৃদ্ধি লিখে হাইফেন দিয়ে লেখো উদ্ভিদের বহিঃত্বকে বিভিন্ন প্রকার উপবৃদ্ধি সৃষ্টি হতে দেখা যায়, যেমন রোমান 1 লেখো রোম, ব্র্যাকেটে লেখো হেয়ার। রোমান 1 লেখো রোম, ব্র্যাকেটে লেখো হেয়ার, হাইফেন দিয়ে লেখো বহিঃত্বক থেকে যখন সরু ও নমনীয়, সরু, সরুর সাথে আরেকটা শব্দ দিতে হবে, সরু কমা ক্ষুদ্র এবং নমনীয়। সরু কমা ক্ষুদ্র কথাটা দিতে হবে, সরু কমা ক্ষুদ্র
এবং নমনীয়। এই যে রোম যেটাকে আমরা বলছি, রোম জিনিসটা হবে সরু, এটা নমনীয় এবং এটা ক্ষুদ্র হবে। বহিঃত্বক থেকে যখন সরু, নমনীয়, ক্ষুদ্র উপবৃদ্ধির সৃষ্টি হয় তখন তাকে রোম বলে। বহিঃত্বক থেকে যখন সরু, নমনীয় এবং ক্ষুদ্র উপবৃদ্ধির সৃষ্টি হয় তখন তাকে রোম বলে। বহিঃত্বক থেকে যখন সরু, নমনীয়, ক্ষুদ্র উপবৃদ্ধির সৃষ্টি হয় তখন তাকে রোম বলে। দেখো লিখতে পারছো কিনা, লিখছ? আবার একটু বলবেন বহিঃত্বক? বহিঃত্বক থেকে যখন সরু, ক্ষুদ্র এবং নমনীয় উপবৃদ্ধির সৃষ্টি হয় তখন তাকে রোম বলে। বহিঃত্বক থেকে যখন সরু, নমনীয় এবং ক্ষুদ্র উপবৃদ্ধির সৃষ্টি হয় তখন তাকে রোম বলে। পারো না লিখতে? পারছি স্যার। সাথেই লেখো লাউ, কুমড়া, শসা ইত্যাদি উদ্ভিদের কচি কাণ্ড, পাতা এবং ফলে রোম দেখা যায়। লাউ, কুমড়া, শসা ইত্যাদি উদ্ভিদের কচি কাণ্ড, পাতা এবং ফলে রোম দেখা যায়, যা তাকে পোকামাকড় ও জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। লাউ, কুমড়া, শসা ইত্যাদি উদ্ভিদের কচি কাণ্ড, পাতা এবং ফলে রোম দেখা যায়, যা তাকে পোকামাকড় ও জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। লাউ, কুমড়া, শসা ইত্যাদি উদ্ভিদের কচি কাণ্ড পাতা এবং ফলে রোম দেখা যায়, যা তাকে পোকামাকড় ও জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। লিখছো? বলো লিখছো কিনা? ইয়েস স্যার। দাঁড়ি সাথে লেখো শিমুল, কার্পাস ইত্যাদি উদ্ভিদের বীজে রোম দেখা যায়, যা তুলা নামে পরিচিত। এই যে তোমরা তুলা দেখো, শিমুল তুলা বা কার্পাস তুলা, ওটা তো আর কিছুই না, রোম, বীজের রোম আর কি, আর কিছু না। কার্পাস, শিমুল, বীজের বহিঃত্বকের গায়ে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিমুল, কার্পাস ইত্যাদি উদ্ভিদের বীজের বহিঃত্বকে রোম দেখা যায়, যা তুলা নামে পরিচিত। শিমুল, কার্পাস ইত্যাদি উদ্ভিদের বীজের বহিঃত্বকে রোম দেখা যায়, যা তুলা নামে পরিচিত। লিখছো? বলো। স্যার। দাড়ি সাথে লেখো কচু, কলা, কলাবতী। কলাবতী গাছ চেনো? চেনো না, তাই না? না স্যার। যেটা চিনবো না সেটা একবার দেখতে হবে, না দেখলে তো পরে স্যার, লাভ এই কি। একই সাথে একটু বহিঃত্বকটা দেখাই দিন, বহিঃত্বকটা দেখাই দিব, ঠিক আছে। মানে একটুকু। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। কই আসে না কেন? এখন দেখবো আমরা কলাবতী, না? কলাবতীটা একটু দেখে আসি, না? জানো, মানে দেখছো, কিন্তু ওটাকে যে কলাবতী বলে সেটা জানো না, আর কিছু না। এই যে দেখো, সবাই দেখছো, বলো এটা দেখছো না? না দেখছো এটা হয়? বলো, এই গাছটা দেখছো না? জি স্যার, এই ফুল দিয়ে কত খেলছি ছোটকালে। সেটাই তো, দেখছো না? বলো সবাই, মুসা বলছো, বলো দেখছো না? মুসা দেখো নাই?
জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, তাহলে কলাবতী আমরা সবাই চিনি। এই যে এটা কলাবতী। তাহলে কি লিখছি আমি, লাইনটা শোনো, লেখো, কি লিখলাম লাইনটা? কলা, কচু, কলাবতী। কোনো ফল হয় স্যার এই কলাবতীতে? না না, ফল হয় না। ইত্যাদি উদ্ভিদের, কলাবতী, কচু, কলা ইত্যাদি উদ্ভিদের মূল বহিত্বক থেকে রোম সৃষ্টি হতে দেখা যায়। ইত্যাদি উদ্ভিদের মূলের বহিত্বক থেকে, লেখো, ইত্যাদি উদ্ভিদের মূলের বহিত্বক থেকে রোম সৃষ্টি হতে দেখা যায়। কলাবতী, তারপর হচ্ছে কলা, তারপরে কচু ইত্যাদি উদ্ভিদের মূলের বহিত্বক থেকে রোম সৃষ্টি হতে দেখা যায়। লিখছ? জি স্যার। উল্লেখ্য যে মূল রোম সর্বদাই হবে এককোষী। উল্লেখ্য যে মূল রোম সর্বদাই হবে এককোষী, কিন্তু মূল রোম ব্যতীত কাণ্ড, পাতা, বীজ ইত্যাদি যে কোনো স্থান থেকে রোম সৃষ্টি হলে তা হবে বহুকোষী, কিন্তু মূল ব্যতীত কাণ্ড, পাতা ইত্যাদি যে কোনো স্থান থেকে রোম সৃষ্টি হলে তা হবে বহুকোষী। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, স্যার সিফাত একটু জানতে চাইছিল, ছেড়ে দিব এখনই। সিফাত একটু বলছিল যে একটা স্যার, কথা ছিল বলো। স্যার, ওই আমার তো এখন মাগরিবের সময় তো স্যার 5টা 25-এ জামাত হয় স্যার, তারপর অনেকক্ষণ থাকতে হয় স্যার, আর 7টায় পড়া, 6টায় নেওয়া যায় না কোনো মতে? কোথায় থাকতে হয় তোমার? তুমি থাকো কোথায়? আর থাকি তো বাসায়, কিন্তু স্যার ওই সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করে বসে থাকতে হয় স্যার, আর কি ওই এশারের নামাজের আজান দিয়ে দেয় একেবারে 7টার সময়, তো ওই সময় পড়তে বসতে হয়, তো ওই আর কি প্রাইভেটে বসতে হয়। এখন যদি 6টায় নেওয়া যায় আর কি, কারণ মাগরিবের তো নামাজ হয়ে যায় 5টা 25-এ, তাহলে তো আমার ওইখান থেকে কোনো আপত্তি পড়তে নাই, বসতে হবে। অন্যরা যদি রাজি থাকে আমার না আপত্তি নেই। স্যার, দরকার নাই স্যার, আস্তে আস্তে টাইম তো বাড়তেছে স্যার। স্যার আবার মাগরিবে এসে পড়বে 6টার সময়, দরকার নাই। আমার কোনো আপত্তি নাই, 6:30টায় করি। তাহলে ও যেহেতু চাইছে, ওকে একটু সুযোগ দিবা না? আধা ঘন্টাও অন্তত ওকে সম্মান করো। তুমি একজনকে সম্মান করলে আল্লাহ তোমাকে সম্মানিত করবে, তাই না স্যার নাবিল? ওদের প্রাইভেট থাকলে সমস্যা নেই স্যার, তাইলে 7টায় পড়ে, ওদের সমস্যা কি? না হ্যাঁ, স্যার, তা না, মানে আমি তো মতামত দিলাম, অন্যরা বললে তো আমার সমস্যা নেই। এখন ও 7টার পরিবর্তে 6টা চাইছে, তোমরা যদি রাজি থাকো তাহলে জি দেখো স্যার, ওকে নিতে একটু। পারেন স্যার, সমস্যা নাই তো। নাবিল, তোমার কি অসুবিধা? না না 6টা স্যার, নিলে অসুবিধা? সমস্যা নাই স্যার, আমি বললাম আর কি, আমি মত দিলাম, আমার প্রবলেম নেই তবে স্যার। 6টায় না, তাহলে একটা কাজ করো, আমি আবার 5টায় এক পর্যন্ত আমার পড়ানো থাকে, আমার 3টা থেকে 5টা পর্যন্ত কন্টিনিউয়াস পড়ানো থাকে অফলাইনে, পড়ানোর রুমে। আমি সেখান থেকে বাসায় আসি, এসে একটু ফ্রেশ হই, নামাজ পড়ি, তারপর আমার একটু রেস্ট লাগে। হ্যাঁ, তা নাহলে আবার এই অনলাইনে বসলে কষ্ট হয়। তো 6:15 করতে চাই আমি। 6:15 করা যাবে? 6টা না করে 6:15, 15 মিনিট আমার একটু বেশি পেলে আমার একটু রেস্টটা ভালো হয়। জি স্যার, করা স্যার যায়, এখন একবারে সবাই একটু মতামত দিলে জানলেই 6:30 হবে। করেন স্যার। হ্যাঁ?
হ্যাঁ স্যার 6:30 হলে 6:15 করলে অসুবিধা কি? স্যার আপনি ও যে 15 মিনিট এক্সট্রা রেস্ট পান স্যার, আমরা সেটা চাই। না, তাতে আবার ওই যে ইয়ের তাওহীদের আবার অপেক্ষার প্রহর দীর্ঘ হয়, সেটাও তো চাই না। 6:15 করি যদি আপত্তি না থাকে। আচ্ছা যাই হোক, এটা না হয় গ্রুপে কথা বলবো। কি বলা যায়, সিফাত, তুমি চাচ্ছিলা তো বহিত্বক দেখতে না? হ্যাঁ স্যার। ধরো এই একটা মূল বা কাণ্ড কাটা হয়েছে, এটা আসলে মূল, যেহেতু এর বাইরে এইটা হচ্ছে বহিত্বক। আমি একটা লাল দাগ দিয়েছি, দেখতে পাইছো সিফাত? দেখলে না নাকি? স্যার দেখছি। আরো একটা ছবি আছে এখানে, দেখো, এই যে এটা হচ্ছে বহিত্বক। একটা লাল দাগ কি দেখা যায় সিফাত? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, এগুলো হচ্ছে বহিত্বক। তুমি যখন প্র্যাকটিক্যাল করবা তখন অবশ্যই নিজেও দেখতে পাবা। এই যে, আচ্ছা আমি এখন এখানে একটা প্রশ্ন করব, দেখি সিফাতকেই করব প্রশ্নটা। এখানে একটা উদ্ভিদের অংশ বিশেষ কেটে তোমাদের চোখের সামনে রাখা হয়েছে। আমি এইমাত্র যে কথাটা বলেছি তার সাপেক্ষে তোমাকে উত্তর দিতে বলবো। এটা বহিত্বক আর এটা রোম। বহিত্বক থেকে তৈরি হয়েছে এগুলো রোম। আমার প্রশ্ন হচ্ছে, এই যে অংশটা এখানে কেটে তোমার সামনে রাখা হয়েছে, এটা কি মূলের কোনো অংশ না কাণ্ড? আর মূলের। স্যার কিভাবে কাণ্ড মূলের? স্যার, কাণ্ড স্যার, কারণ 2টা কোষ আছে তো ওখানে। এই তো, হ্যাঁ, এই রোম দেখলেই তুমি বুঝতে পারবা। যদি রোম দেখো বহুকোষী, তাহলে কাণ্ড। মূলের বহিত্বক থেকে যদি রোম বের হয় সেটা হবে এককোষী, কিন্তু এখানে যে রোম দেখতে পাচ্ছ সেটা তো একাধিক কোষ দিয়ে তৈরি। মূল রোম হবে এককোষী আর কাণ্ডের রোম হবে বহুকোষী। সিফাত ঠিক আছে? আজকে এটুকুই থাকুক নাকি? হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।